আমি আজকে আমেরিকাতে, যেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের দেশ। এই ভিডিওটাতে আমি আপনাদের দেখাবো এই দেশে ফেরত আসা আমার প্রথম দিন, যেখানে আমি বস্টনে এসে পৌঁছাই, যেটা হচ্ছে এই দেশের সবচেয়ে জোস শহরগুলোর মধ্যে একটা। আজকের ভিডিওতে আমরা এই ঐতিহাসিক শহরের ইতিহাস এবং ভবিষ্যৎ দুইটাকে এক্সপ্লোর করবো। এখন সকাল 8টা বাজে, এখন 4 ডিগ্রি সেলসিয়াস, আর আমি 1.5 দিন না 2 দিন যাত্রা করার পর ফাইনালি পৌঁছাইলাম বস্টন মেট্রোপলিটন এরিয়াতে। সো প্রথমে আমি গেলাম বাংলাদেশ থেকে ঢাকা এয়ারপোর্ট থেকে হংকংয়ে ক্যাথওয়ে প্যাসিফিকে, যেখানে খুবই ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স ছিল। এখন সকাল 6টা বাজে, এখন আমি হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ট্রিপটার একটা খুবই মজার স্টার্ট হইলো। ক্যাথওয়ে প্যাসিফিক দিয়ে আমি যাচ্ছি একটা লেওভার নিয়ে, এবং স্টাফরা বের হলো আমার ভিউয়ার্স, তারা আমাকে পুরো একটা রোতে সিট খালি করে দিল। ল্যান্ড করার পর দেখি একটা ভদ্রলোক আমার জন্য ওয়েট করতেছিল, যিনি আমাকে একটা ম্যাপ দিয়ে দেখালো কোন দিকে যেতে হবে আমার নেক্সট কানেক্টিং ফ্লাইট ক্যাচ করার জন্য। তারপর ওখান থেকে একটা মনে হয় 15 ঘন্টা না কত ঘন্টা মনে নাই ঠিক, লম্বা একটা ফ্লাইটে করে পৌঁছালাম JFK-তে, নিউ ইয়র্কে। সেখানে আমার আঙ্কেলের বাসায় গিয়ে আমার আরেকটা ব্যাগ যেটা ছিল বড়, ওটা রেখে আসছি। তারপরে ছোটো ব্যাগটা নিয়ে বেসিক্যালি 2-1 দিনের জন্য আমি আসছি এখন ফাইনালি বস্টনে। ম্যানহাটন থেকে রাত 4টার সময় ফিক্স বাস ধরা রাখছে, 4 ঘন্টার একটা ফিক্স বাস, এটাতে করে ফাইনালি এখানে আমি পৌঁছালাম থ্যাঙ্কসগিভিং থার্সডে সকাল 8টার সময়। এই ঠান্ডার মধ্যে, এত ঠান্ডা ওয়েদার মনে হয় আমি অ্যাটলিস্ট 2 বছর পর এক্সপিরিয়েন্স করতেছি। লাস্ট কবে এক্সপিরিয়েন্স করছিলাম এক্স্যাক্টলি মনে নাই আমার। সো পিছন দিয়ে ফ্লিক্স বাসটা গেল, যেহেতু করে আমি আসছিলাম এখানে বেসিক্যালি। এখানকার বিল্ডিংগুলো অনেক পুরানো, কারণ এই শহরটাও অনেক পুরানো, আমেরিকার অন্যান্য শহরগুলোর কম্প্যারিজনে বলতে পারেন। সো এখানে 50 লাখ বা 49 লাখের মতো মানুষ থাকে মেট্রোপলিটন এরিয়াতে, যেটা এটাকে বানায় এই পুরা দেশের মধ্যে 11th লার্জেস্ট মেট্রোপলিটন এরিয়া, এবং আমেরিকার নর্থ ইস্ট সাইডে এটা হচ্ছে 3 নাম্বার সাইজে, শুধু নিউ ইয়র্ক আর ফিলাডেলফিয়ার পরে। আমাকে এখানে নামাই দিচ্ছে ব্রুকলাইন নামের একটা এরিয়াতে, যেটা ঠিক বস্টন সিটিটার মধ্যে পড়ে না, কিন্তু বস্টন মেট্রোপলিটন এরিয়ার একটা পার্ট। সো বস্টনের একদম মেইন শহরটার মধ্যে যদি যান তখন দেখবেন চিপা চিপা রাস্তা, ইউরোপের পুরানো শহরগুলোর মতো। কিন্তু এখন আমরা বস্টনের মেইন শহরটার মধ্যে নাই, আর আমি চেষ্টা করবো একটা মেট্রো দিয়ে ওই মেইন শহরটাতে যেতে। সেখানে আমরা ঠান্ডা নিয়ে কমপ্লেন করতেছি, বাট নভেম্বরের শেষ হিসাবে মনে হয় এটা অত খারাপ ওয়েদারও না, সামনে আরও অনেক খারাপ হবে কয়েকদিনের মধ্যে। লাস্ট টাইম আমি মে মাসে আসছিলাম বস্টনে, ওই সময় বরফ পড়ছিল। আমি এখন বস্টনের গ্রিন লাইনের মধ্যে, যেটা আমাকে নেক্সট 20 মিনিটের মধ্যে শহরের একদম সেন্টারে নিয়ে যাওয়া উচিত। এখন যে মেট্রোটার মধ্যে আছে এটা হচ্ছে আমেরিকার সবচেয়ে পুরানো আন্ডারগ্রাউন্ড ট্রানজিট সিস্টেম, নিউ ইয়র্কের চেয়ে পুরানো, অ্যান্ড পুরো পৃথিবীর মধ্যে 3rd ওল্ডেস্ট। বয়েলস্টন স্ট্রিট থেকে পার্ক স্ট্রিট বা গভর্নমেন্ট সেন্টারের মাঝখান দিয়ে যে সেগমেন্টটা গেছে, ওইটাকে বানানো হয়েছিল 1897 সালে। এর আগে পুরো পৃথিবীতে মাত্র 2 জায়গায় আন্ডারগ্রাউন্ড ট্রানজিট বানানো হয়েছিল, যেটা ছিল লন্ডন আন্ডারগ্রাউন্ড 1890 সালে এবং বুডাপেস্ট মেট্রো 1896 সালে। অনেকেই ভুলে যায়, কিন্তু বুডাপেস্ট কিন্তু আগে অস্ট্রো-হাঙ্গেরিয়ান এম্পায়ারের একটা রাজধানীর মধ্যে ছিল, এখন যদিও অত বড় লোক একটা দেশ না। সো ফাইনালি বস্টনের সেন্টারে এসে পৌঁছাইছি। আশেপাশে বড় বড় বিল্ডিংগুলো দেখে হয়তো বুঝতেছেন। অ্যান্ড আজকে থ্যাঙ্কসগিভিং একটা বড় হলিডে এখানকার সকালবেলা, এই জন্যই রাস্তাঘাট পুরা খালি, একটা মানুষও নাই। বস্টনে ওয়েফেয়ার নামে একটা কোম্পানি আছে, ওখানে একটা ইন্টার্নশিপের জন্য আমার একবার ইন্টারভিউ ছিল। তখন সকালবেলা এই ডাউনটাউন এরিয়াটাতে আসছিলাম, মানে মানুষ এত বেশি ছিল হাঁটা যেতেছিল না, এখন একটাও মানুষ নেই আশেপাশে। এখানে বেশ কয়েকটা সুন্দর অ্যালি আছে, এরকম চিপা চিপা গলি, অনেক পুরানো কিছু বিল্ডিং। এরকম কিছু সাধারণত আমেরিকার নতুন শহরগুলো ক্যালিফোর্নিয়ার দিকে এরকম কিছু দেখা যায় না। আমার হোটেলের সামনে ফাইনালি পৌঁছাইছি, এখন সকাল 9টাও বাজে নাই, সো ডেফিনেটলি চেক ইন করতে দিবে না, বাট হোপফুলি কিছু জিনিস রেখে সামনে আগাই দেবে। বস্টন হচ্ছে আমেরিকার সবচেয়ে এক্সপেন্সিভ শহরগুলোর মধ্যে একটা, অনেক বেশি বাড়ি ভাড়া এখানে, বাড়ির দাম। এই জন্য এই হোটেলে যেটা আমি থাকতেছি এটার পার নাইট পড়তেছে আমার $150 বা মানে 18,000 টাকার মতো। অ্যান্ড এর চেয়ে কমে অনেস্টলি পাওয়া যাচ্ছিল না এই সেন্টারের কাছাকাছি কোথাও। একটা বা দুইটা দেখছিলাম এর চেয়ে কম, বাট ওগুলোও কম ছিল না, আর ওগুলোতে রিভিউ খুব বাজে, হিটিং কাজ করে না, বা রুমের মধ্যে মোল্ড আছে যেটার কারণে আপনার রেসপিরেটরি ইনফেকশন হতে পারে। ইভেন যদি একটা হস্টেলও থাকতাম, অনেক মানুষের সাথে রুম শেয়ার করে, তাও পড়তো পার নাইট $75 মতো বা 10,000 টাকার মতন। সো একটা প্রাইভেট রুমে নিলাম যাতে শান্তিতে একটু ভিডিও করতে পারি বা ক্যামেরাটাকে চার্জ করতে পারি। আমেরিকায় কোনো হোটেল 9টার সময় সাধারণত চেক ইন করতে দেয় না, কিন্তু থ্যাঙ্কফুলি এই দিনটা ডিফারেন্ট ছিল। সো নর্মালি সকালবেলা চেক ইন করতে এক্সট্রা $50 লাগে, কিন্তু এখন থ্যাঙ্কসগিভিং হলিডে বলে ওরা ফ্রিতে আমাকে চেক ইন করতে দিল সকাল 9টার সময়। সো উপরে উঠে বাথরুম ইউজ করলাম, অনেক বাথরুম আসছিল, অ্যান্ড এখন বেরোবো বেসিক্যালি, অ্যান্ড রুমের মধ্যে ল্যাপটপ বা কাপড় চোপড় রেখে বেরোতে পারবো। এটা হচ্ছে আমার রুম থেকে ভিউ, বাই দ্য ওয়ে। আমি 2nd ফ্লোরে, কিন্তু অ্যাকচুয়ালি আমার 3rd ফ্লোরের রুমটা, মানে এলিভেটেড একটা পার্কিং দরকার কথা। আমার অনেক টায়ার্ড এখন, অ্যাকচুয়ালি ঘুমতে পারলে ভালো হতো। এখন অলরেডি হালকা পাত্রা বৃষ্টি পড়া শুরু করছে, অ্যান্ড সারাদিন আরও বেশি বৃষ্টি পড়বে। সো বেশি ওয়েদার খারাপ হওয়ার আগে আপনাদেরকে দেখাইতে হবে এই শহরটা।
সো বস্টন শহরটা এখানকার স্পোর্টস টিমগুলোর জন্য অনেক বিখ্যাত। আমি এখন একটা জায়গায় আছি যেটার নাম হচ্ছে টিডি গার্ডেন, বাট জাস্ট দা গার্ডেন বলা হয়, বাস্কেটবল ফ্যানরা হয়তো চিনবেন। এটা হচ্ছে বস্টন সেল্টিক্সের হোম গ্রাউন্ড। সো আমেরিকার 4টা মেজর স্পোর্ট আছে, আমেরিকান ফুটবল, বাস্কেটবল, আইস হকি আর বেসবল। এই 4টা প্রফেশনাল লিগে এই শহরটা বস্টন টোটাল 40টা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতছে। এর চেয়ে বেশি মাত্র একটা শহরে জিতছে, যেটা হচ্ছে নিউ ইয়র্ক। কারণ নিউ ইয়র্কের আছে নিউ ইয়র্ক ইয়াঙ্কিজ, একটা বেসবল টিম যেটা 35টা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ নিজেরা একাই জিতছে। বাট কেউ যদি লাস্ট 20-30 বছরে বস্টনে বড় হয়ে থাকে, তাহলে নিজের শহরকে প্রায় প্রতি বছরই একটা বা একটা বেশি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিততে দেখছে, যেটা মানে খুবই রেয়ার একটা ইনস্টেন্স। এলেতে আমি 6 বছর ছিলাম, কোনো কিছু জিতে নাই ওই টাইমটাতে এলে। সো বেসবল আইস হকির ব্যাপারে বেশি কিছু জানি না, যদিও এখানকার খুবই নাম করা একটা বেসবল টিম আছে বস্টন রেড সক্স। NFL আমি তেমন একটা দেখি না, বাট যখন আমি আমেরিকায় ছিলাম তখন নিউ ইংল্যান্ড পেট্রিয়টস, এই বস্টন এরিয়ার টিমটা তখন পুরো ডমিনেট করতে বেসিক্যালি আমেরিকাকে বলতে পারেন। আমি থাকতেই মনে হয় 3-4টা চ্যাম্পিয়নশিপ দিচ্ছে টম ব্রেডির আন্ডারে। আর বাস্কেটবল আমি অবভিয়াসলি সারা জীবন দেখে আসছি। বস্টন সেল্টিক্স এই টিমটার কথা আমি জানতাম বস্টনের ব্যাপারে বা বস্টনের ইতিহাসের ব্যাপারে কোনো কিছু জানার অনেক আগে থেকে। খুবই হিস্টোরিক একটা স্পোর্টস সিটি এটা। বৃষ্টি একটু কমছে, ঠান্ডা এখনো ভালোই আছে, হাত জমে যাচ্ছে। বাট ফাইনালি এই শহরটার হিস্ট্রি নিয়ে একটু কথা বলি। সো বস্টন শহরের হিস্ট্রি অ্যাকচুয়ালি টাই করা যায় যখন ইউরোপিয়ান সেটেলার্সরা এসে একটা টাউন বানাইছিল 1630 সালের দিকে, ওই সময় থেকে। কিন্তু এখানে নেটিভ আমেরিকান মানুষ থেকে আসতেছে তার 7000 বছর আগেও। আর্কিওলজিক্যাল এভিডেন্স দেখায় যে এখানে প্রথম ইউরোপিয়ানরা আসে 7000 বছর আগেও নেটিভ আমেরিকানরা মাছ ধরতো। যখন ইউরোপিয়ান সেটেলাররা নর্থ আমেরিকায় আসে তখন তারা অনেক অসুখ বিসুখ নিয়ে আসে, স্মল পক্স, মিজলস, যেটা ওই সময় নর্থ আমেরিকার মানুষ কখনো এক্সপিরিয়েন্স করে নাই। সো তাদের ন্যাচারালি রেজিস্ট্যান্স খুব কম ছিল এইসব অসুখ বিসুখের, যেসব ইউরোপিয়ান শহরে থাকতো। কারণ নেটিভ আমেরিকানরা কিন্তু শহরের মধ্যে থাকতো না, তারা বিভিন্ন মানে ওয়ান্ডারিং ট্রাইবস ছিল, যে নোম্যাডিক ট্রাইবস বলে যেটাকে। নেটিভ আমেরিকানস যত পপুলেশন ছিল নর্থ আমেরিকায়, তার মধ্যে 90% মানুষই এইসব অসুখ বিসুখেই মারা যায়। আমেরিকার আর কোনো শহর বস্টনের মতো চেষ্টা করে না তাদের হিস্ট্রিকে প্রিজার্ভ করতে। সো অবভিয়াসলি সবচেয়ে পুরনো মেট্রোটা যেটা দেখাইলাম একটু আগে, এই দেশের মধ্যে সবচেয়ে পুরানো পাবলিক পার্ক হচ্ছে বস্টন কমন। ইনিশিয়ালি যখন ব্রিটিশদের এখানে 13টা কলোনি ছিল তখন বস্টন ছিল সবচেয়ে বড় শহর ওই সময়কার, কিন্তু পরে 18th সেঞ্চুরি দিকে একটা পয়েন্টে ফিলাডেলফিয়া বস্টন হচ্ছে বড় হয়ে যায়। বস্টন সেই কলোনিয়াল দিনের সময় ব্রিটিশদের আন্ডারে যখন ছিল, মেইনলি মাছ ধরা বা বিভিন্ন ট্রেডিং এর মধ্যে ইনভলভ ছিল, এবং পৃথিবীর সবচেয়ে ওয়েলথি বা সবচেয়ে বড় লোক পোর্ট সিটিগুলোর মধ্যে একটা ছিল ওই সময় বস্টন। সো বস্টনে ফ্রিডম ট্রেল বলে একটা হাঁটার পথ আছে, যেখান দিয়ে আপনি বেশ কয়েকটা ঐতিহাসিক বা বেশ কয়েকটা আইকনিক জায়গা দেখতে পারবেন। সবগুলো আজকে আমরা ঘুরে দেখবো না এই ঠান্ডার মধ্যে, কিন্তু এখন একটা জায়গায় যাব যেটা হচ্ছে প্রবাবলি পুরো আমেরিকার ইতিহাসের মধ্যে অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা। একটু ব্রেক নিচ্ছি ডাঙ্কেন ডোনাটস নামের একটা ফাস্ট ফুড চেইনে, কারণ আমার হাত লিটারলি জমে গেছে, ক্যামেরা ইউজ করতে পারতেছিলাম না। একটু কফি নিলাম হাত গরম করার জন্য। হ্যাশ ব্রাউনস এত খিদে লাগছিল, সকাল থেকে একটা কলা খাইছি। আমার পিছনে যে পিচ্চি বিল্ডিংটা দেখতেছেন ঠিক এখানে, এটা হচ্ছে এখানকার ওল্ড স্টেট হাউস। এটা 1713 সালে বানানো হয়েছিল এবং বস্টনের সবচেয়ে পুরানো পাবলিক বিল্ডিং, গভর্নমেন্ট বিল্ডিং। এখন এটা একটা ইতিহাসের জাদুঘর, যেটা খুবই ফিটিং এই জায়গাটার জন্য, কারণ খুবই ঐতিহাসিক একটা জায়গা। এখানে কি হয়েছিল ওটা একটু শেডের মধ্যে গিয়ে বলি, কারণ বৃষ্টি কিরকম পড়তেছে হয়তো দেখতে পাচ্ছেন। আমেরিকা কিন্তু আগে একটা ব্রিটিশ কলোনি ছিল, বাংলাদেশ যেরকম একটা ব্রিটিশ কলোনি ছিল বা ইন্ডিয়া যেরকম একটা ব্রিটিশ কলোনি ছিল, অনেকটা ওরকম। ডিফারেন্স হচ্ছে এখানে অ্যাকচুয়ালি ব্রিটিশরা এসে থাকা শুরু করছে। বাংলাদেশে কিন্তু অত লার্জ স্কেলের ব্রিটিশরা এসে মানে পুরো এরিয়াটাকে দখল করে ফেলে না। আমাদের উপমহাদেশের মানুষই বেসিক্যালি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টকে পপুলেট করতে সময়, যেহেতু নেটিভ আমেরিকানরা এসব ডিজিজের কারণে মরে যায়, এখানে ব্রিটিশরাই বেসিক্যালি এসে থাকা শুরু করে। কিন্তু ওদেরও ব্রিটিশ গভর্নমেন্টের সাথে অনেক প্রবলেম ছিল, কাজ ওদেরকে অনেক ট্যাক্স করা হতো ব্রিটিশ গভর্নমেন্টের থ্রু, যেহেতু ব্রিটিশ গভর্নমেন্ট জায়গাটায় কন্ট্রোল করতো। কিন্তু এখানে যারা থাকতো তারা ব্রিটিশ গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়ার এগেনস্টে ছিল, কাজ ওদের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না, ওদের কোনো ইলেক্টেড মেম্বার্স ব্রিটিশ পার্লামেন্টে প্রেজেন্ট ছিল না। যারা ব্রিটেনের জন্য সব পলিসি বানাইতো তাদের কোনো ইনসেন্টিভ ছিল না এই কলোনির মানুষের জন্য কোনো কিছু করতে। একটা ফেমাস সেইং ছিল ওই সময়, নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন। মানে এখানকার মানুষকে রিপ্রেজেন্ট করে যদি মেম্বার অফ পার্লামেন্ট কোনো না থাকে ইংল্যান্ডে, তাহলে ওরা ট্যাক্সেশন দিতে চাবে না। সো ট্যাক্সেশন এগেনস্ট অনেক হয়েছে, অনেক রেসিস্টেন্স। 1760s বলতে পারেন এই জায়গাটা ছিল সেই রেজিস্ট্যান্সের একটা সেন্টার টাইপের। এই জন্য ব্রিটিশ গভর্নমেন্ট থেকে অনেক আর্মি অফিসার বা ট্রুপস পাঠায়, ভাবছিল যে একটু বন্দুক টন্দুক কম মানুষ আসলে মানুষ একটু চেঁচামেচি কম করবে, কিন্তু উল্টাটা হয়। 1770 সালে বেসিক্যালি এখানে একটা ঝগড়া শুরু হয় বস্টনের শহরের মানুষজনের মধ্যে এবং ব্রিটিশ আর্মির কিছু মানুষদের মধ্যে। আলটিমেটলি ট্রুপসগুলা গুলি করে এই ভিড়ের মধ্যে, এবং 5 জন নর্মাল সিটিজেন যারা আনআর্ম সিটিজেন ছিল তাদেরকে মেরে ফেলে এবং অনেকজনকে আহত করে ফেলে। পরের দিন পুরা কলোনির সব জায়গায় ছড়ায় যায় খবর যে ব্রিটিশ সোলজাররা এসে এখানে সেটেলারদেরকে গুলি করে মানে হত্যা করছে, আনআর্ম সেটেলারদেরকে, এবং চারদিকে মানুষের সেন্টিমেন্ট ব্রিটিশ গভর্নমেন্টের এগেনস্ট হয়ে যায়। একদিন যারা ব্রিটিশ গভর্নমেন্টকে পজিটিভলি দেখে, অনেকে ভাবতো যে ব্রিটিশরা প্রোটেক্ট করতেছে ফ্রেঞ্চদের এগেনস্ট থেকে বা অন্যান্য কলোনিয়াল এম্পায়ার থেকে, এখন হঠাৎ করে অনেকে তারা নেগেটিভলি চিন্তা করা শুরু করে। তারপর 1773 সালে আরেকটা বিল পাস করে, দ্য টি অ্যাক্ট, যেটা দিয়ে বেসিক্যালি ব্রিটিশ গভর্নমেন্ট
গভর্নমেন্ট আরও ট্যাক্স কালেক্ট করার চেষ্টা করে কলোনিগুলো থেকে। সো এটা দেখে আরও চেতে যায় বস্টনের মানুষজন। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে বাংলাদেশ ইন্ডিয়া থেকে বেসিক্যালি একটা বড় চায়ের শিপমেন্ট আসছিল। রেভলিউশনারি মানুষ যারা ছিল, যারা ব্রিটিশ গভর্নমেন্টের এগেনস্টে, তারা মাঝরাতে এই নৌকাগুলোর উপর উঠে বা জাহাজগুলোর উপর উঠে চাটাকে পানির মধ্যে ফেলাই দেয় পুরোপুরি, 3 জাহাজ ভর্তি চা। এই জন্য এটাকে বলা হয় বস্টন টি পার্টি। সো এটা দেখে ব্রিটিশ গভর্নমেন্ট বা ব্রিটিশ রাজা আরও চেতে যায় অ্যান্ড খুবই ফিউরিয়াসলি মানে রেসপন্ড করে। অ্যান্ড আলটিমেটলি আমেরিকান ইন্ডিপেন্ডেন্স ওয়ার বা আমেরিকান রেভলিউশনারি যুদ্ধ শুরু হয়ে যায়। সো বস্টন ম্যাসাকার হয়েছিল 1770 সালে। তার 6 বছর পরে ঠিক এই টাউন হলের সামনেই গোলাগুলি হয়, কিন্তু এবার ছিল সেলিব্রেশনের গোলাগুলি। কারণ 1776 সালের জুলাইয়ে এই দেশের ফাউন্ডিং ফাদার্সরা তারা একটা ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স সাইন করে, যে ডিক্লেয়ার করে যে এখন থেকে এই কলোনিগুলা ব্রিটেন থেকে ইন্ডিপেন্ডেন্ট। এবং তারপর 18 জুলাই তার কয়েকদিন পরেই এই বারান্দা থেকেই সেই ফাউন্ডিং ফাদার্সের রিপ্রেজেন্টেটিভরা প্রথমবার এসে এই ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সটা এই শহরের মানুষকে পড়ে শোনায়। অ্যান্ড শহরের মানুষ পুরো খুশিতে পাগল যে ফাইনালি ব্রিটেন থেকে আমরা ইন্ডিপেন্ডেন্সের দিকে একটা মুভমেন্টের দিকে যাচ্ছি, এবং খুশিতে গোলাগুলি করে। তারও কয়েক বছর পর আমেরিকা এই যুদ্ধটা জিতে এবং হয়ে যায় একটা স্বাধীন দেশ। এর উপর হচ্ছে অনেক গরম। ট্রাম্প যাই বলুক, আমেরিকা দেশটা বানাইছে হচ্ছে এখানকার বিভিন্ন ইমিগ্রেন্ট মানুষরা এসে। এবং আমেরিকার এখন যেটা কালচার, সেটা হচ্ছে একটা বড় বাই প্রোডাক্ট। এখানে বিভিন্ন জেনারেশনে বিভিন্ন জায়গা থেকে যে ইমিগ্রেন্টগুলো আসছে তাদের। অ্যান্ড আমেরিকার সবচেয়ে বড় হলিডেজগুলোর মধ্যে একটা হচ্ছে থ্যাঙ্কস গিভিং হলিডেজ, যেটা আজকে। অ্যান্ড আজকে বিকালে বা আজকে সন্ধ্যায় বেশিরভাগ ফ্যামিলি থ্যাঙ্কস গিভিং ডিনার সেলিব্রেট করে। সো আজকে আমি আমার বেস্ট ফ্রেন্ডদের মধ্যে একজনের সাথে, ওর ফ্যামিলির সাথে থ্যাঙ্কস গিভিং ডিনার সেলিব্রেট করতে যাচ্ছি। কারণ ও হচ্ছে বস্টনে বড় হয়েছে, কিন্তু ওকে আমি চিনি কিন্তু সার্বিয়া থেকে। কারণ ও থাকে সার্বিয়াতে, বেলগ্রেডে, যেখানে আমি প্রতি বছর গিয়ে 3-4 মাস কাটাই। ওখানে ওর সাথে সবসময় আড্ডা মারি। এইখানে এবার আমি বস্টনে আসছি অ্যান্ড সেম টাইমে ওর ফ্যামিলিকে ভিজিট করতে আসছে। সো ওর সাথে থ্যাঙ্কস গিভিং ডিনার করবো। এবং ও আমেরিকান এবং ওর বাবা মা দুজনেই আমেরিকায় বড় হয়েছে, কিন্তু ওর ফ্যামিলির বাকি সবাই কিন্তু আইরিশ ডিসেন্টেড। অ্যান্ড বস্টনের সবচেয়ে বড় এথনিক গ্রুপগুলোর মধ্যে একটা হেরিটেজ হিসাবে হচ্ছে আইরিশ মানুষরা। সো ওই দিন সন্ধ্যায় আর ভিডিও করি নাই, কারণ একটা ফ্যামিলি ডিনারে ভিডিও করার কিছু নাই। কিন্তু বেসিক্যালি আমার ফ্রেন্ডের এক্সটেন্ডেড ফ্যামিলির সাথে থ্যাঙ্কস গিভিং ডিনার করছি। আজকে 2 নম্বর দিন, শুক্রবার দেখে জিনিসপত্র খুলছে থ্যাঙ্কস গিভিং ব্রেকের পর। এবং আমি এখন আমেরিকায় আমার ফেভারিট খাবার জায়গায় যেতেছি। অ্যান্ড চিকেন প্লিজ। আচ্ছা, এটা আমি আগে সবসময় খেতাম চিপোলে যখন আমেরিকা থাকতাম। সো এই চিপোলের টেস্ট আমি যত জায়গায় চিপোলে খাইছি ঠিক ওরকম ছিল, কিন্তু এটার ইতিহাস অন্যান্য চিপোলের চেয়ে অনেক আলাদা। এই বিল্ডিংটা হচ্ছে বস্টনের সবচেয়ে পুরানো কমার্শিয়াল বিল্ডিং, যেটাকে 1718 সালে বানানো হয়েছিল। এখানে একটা অনেক ফেমাস পাবলিশিং হাউস ছিল, বই পাবলিশিং হাউস। দ্য স্কারলেট লেটারের মতো অনেক আমেরিকান ক্লাসিক এই পাবলিশিং হাউসে, এই বিল্ডিংটাতেই পাবলিশ করা হয়েছিল। বস্টনের পাশেই ঠিক একটা শহর আছে কেমব্রিজ, যেটা বেসিক্যালি বস্টন শহরের মধ্যেই বলতে পারবেন না। বস্টনের একদম সেন্টার থেকে এখানে মেট্রোতে করে আসতে লাগে 10-15 মিনিট, বাট টেকনিক্যালি সিটির বাউন্ডারির মধ্যে পড়ে না। আর এখানে পৃথিবীর সবচেয়ে নাম করা কয়েকটা ইনস্টিটিউটস অফ হায়ার এডুকেশন আছে। তার মধ্যে MITর নাম হয়তো শুনছেন, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেখানে সব ইঞ্জিনিয়ারিং জিনিয়াসরা যায়। এবং এই জায়গাটার কথাও নিশ্চয়ই আপনারা শুনছেন, এটা হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি। হার্ভার্ড হচ্ছে পুরো আমেরিকার মধ্যে সবচেয়ে পুরানো এডুকেশনাল ইনস্টিটিউট, এবং এটাকে বানানো হয়েছিল 1636 সালে। হার্ভার্ডের অ্যালামনাই, ফ্যাকাল্টি বা রিসার্চের মধ্যে অনেক ফেমাস মানুষ আছে। 8টা ফর্মার আমেরিকান প্রেসিডেন্ট, 24টা অন্যান্য দেশের হেডস অফ স্টেট, বিভিন্ন বিশাল বিশাল বিলিয়নিয়ার কোম্পানির ফাউন্ডার, এবং অনেকগুলো নোবেল প্রাইজ উইনার। বস্টনে কিন্তু হার্ভার্ড বাদেও আরও অনেকগুলা খুবই নাম করা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন আছে, যেটার কারণে বস্টনকে কনসিডার করা হয় পুরো পৃথিবীতে একটা লিডার হায়ার এডুকেশন এবং রিসার্চের দিক দিয়ে। এখানে 5000টার মতো স্টার্ট আপ কোম্পানি আছে, যার কারণে শহরটাকে কনসিডার করা হয় একটা গ্লোবাল পায়োনিয়ার ইনোভেশন বা এন্টারপ্রেনারশিপ, আর খুব রিসেন্টলি এআইতেও। এবং এটা হচ্ছে আমেরিকার টপ বায়োটেক হাব বা বায়োটেকনোলজির হাব। সেই কারণে আমরা বলতে পারি বস্টন শুধুমাত্র একটা ঐতিহাসিক বা ইতিহাসের শহর না, একটা ভবিষ্যতের শহর, যেখানে ভবিষ্যতে কি হবে ওইটা ডেইলি ক্রিয়েট করা হচ্ছে। মজার কথা হচ্ছে থ্যাঙ্কস গিভিং ব্রেক বলে এখানকার সব অ্যাকচুয়াল স্টুডেন্টরা, হার্ভার্ডের যে জিনিয়াস স্টুডেন্টরা থাকে, তারা সবাই বাসায় গেছে, আর আমার মতো টুরিস্ট এসে ঘুরে ফিরে দেখতেছে। আজকের ভিডিওটা এখান থেকে শেষ করতেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। যদি এরকম ভিডিও আরও দেখতে চান বা চ্যানেলটাকে সাপোর্ট করতে চান, তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন বা ফেসবুক পেজে ফলো করতে পারেন। যদি আমি কোথায় আছি সেটা রিয়েল টাইম ট্রাভেল আপডেটস চান, তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আশা করি নেক্সট ভিডিও দেখা হবে নিউ ইয়র্ক থেকে।